গুলো হচ্ছে নুরুল মোমেন। হ্যাঁ, আর নাটা চাচো কে? নাটা চাচো কে? সেলিম আলম। Good. এবার আমরা হচ্ছে রশিদ করিম বলবো। রশিদ করিম একটা আমাদের কেন পরীক্ষা আসে? রশিদ করিমের বিশেষ করে উত্তম পুরুষ আসে। উত্তম পুরুষ হচ্ছে দেশভাগের, তাই এটা একটু পরীক্ষা আসে। আর আমার যত গ্লানি এটা হচ্ছে 19 মুক্তিযুদ্ধের, তাই এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের আমার যত গ্লানি। এখানে যেটা একটি ঐতিহাসিক সামাজিক রাজনৈতিক ঐতিহাসিক প্রেক্ষাপট নাই, বংশাং লিখেছে ডাইরেক্ট, এটা হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের উপর রচিত। এখানে যে নায়ক থাকে, তো মুক্তিযুদ্ধে সবাই যখন শহীদ হয়, জীবন দেয়, রক্ত দেয়, তখন সেই নায়ক কি করে? সেই নায়ক তখন মদ নিয়ে ব্যস্ত থাকে, হোটেলে হোটেলে নারী নিয়ে ব্যস্ত থাকে। এই জন্যই একসময় তার মধ্যে বোধ আসে, আমি কি করলাম? সবাই যখন দেশের জন্য জীবন দেয়, আমি তখন এসব নিয়ে ব্যস্ত ছিলাম। তো এই জন্যই তিনি নিজেই এই বোধ থেকে তিনি লিখেছেন আমার যত গ্লানি। এটা খুবই ইম্পর্টেন্ট মুক্তিযুদ্ধের উপন্যাস, তো তাই এটাই এখন পর্যন্ত যা এসেছে এই রশিদ করিমের এর মধ্যে এটাই এসেছে, আমার যত গ্লানি এটা এসেছে। আর উত্তম পুরুষের মধ্যে দেশভাগের কিছু কাহিনী আছে, তো তাই এটাও ইম্পর্টেন্ট। মূলত উপন্যাস পড়তেই হয় সেগুলো। সেটা হচ্ছে 43 দুর্ভিক্ষ পড়তে হয়, 46 ডাঙ্গার উপন্যাস পড়তে হবে, 46 তেভাগা আন্দোলনের উপন্যাস পড়তে হবে, 47 দেশভাগের উপন্যাস পড়তে হবে, ভাষা আন্দোলনের উপন্যাস পড়তে হবে, মুক্তিযুদ্ধের উপন্যাস পড়তে হবে, গণঅভ্যুত্থানের উপন্যাস পড়তে হবে, ব্রিটিশ বিরোধী উপন্যাসগুলো পড়তে হবে, নিষিদ্ধ উপন্যাসগুলো পড়তে হবে। মূলত পরীক্ষায় আসে এগুলো। তাহলে রশিদ করিমের আর কিছু পড়ার দরকার নাই, আমাদের এই দুইটা পড়লেই চলবে। এই যে ভারত বিভক্তির প্রেক্ষাপট, দেশভাগ, উত্তম পুরুষ, তাহলে বুঝতে হবে আমাদের পড়তে হবে এগুলো। হ্যাঁ, এরপর হচ্ছে আবু ইসাক, ওর বাড়ি আছে আমাদের শরীয়তপুরে। আবু ইসাক, ছোটবেলায় আমি আবু ইসাকের দুইটা গল্প পড়েছিলাম, তখন আমার দুইটাই খুব ভালো লেগেছিল। একটা পড়েছিলাম যোগ। যোগ হচ্ছে এখানে জমিদাররা কিভাবে টাকা দিয়ে মানুষের সবকিছু শুষে নেয়, না? এই হচ্ছে যোগ। এই যোগ গল্পের মধ্যে আছে একটা যোগ যেরকম রক্ত চুষে তারপর ছেড়ে দেয়, এরকম যারা জমিদার তারা টাকা জমা দেয়, মহাজন যারা, এই মহাজনদের সমালোচনা করে যে নাটক, সেই নাটকের নাম কি? যোগ। তোমরা কি এখানে সবাই যোগ পড়েছো নাকি পড়ো নাই বলো? ইয়েস অর নো? আচ্ছা, ইয়েস অর নো? ইয়েস পড়েছে, তাহলে নিষ্প্রয়োজন। এমন তো যোগের বিষয়ে আমি সংক্ষেপে বলে দিয়েছি। এটা হচ্ছে যোগ উপন্যাস। অর্থাৎ আগে মহাজনরা যেভাবে সবকিছু 2 টাকা দিয়ে, পরে বছর 4 টাকা হইতো, 4 টাকা পরে বছর 400 টাকা হইতো, এরপরে সময় ভিটাটাই কেড়ে নিয়ে নিত সই দিয়া, ঠিক না? টিপসই দিয়া। মহাপতঙ্গ পড়েছিলাম আমি ছোটবেলায়, এটা আমার ভালো লেগেছিল। মহাপতঙ্গ, এটা দ্বারা একটা বিমানকে বোঝায়, বড় একটা বিমান। একটা বিমান দেখতে কিসের মতো? মহাপতঙ্গের মতো না? এই জন্য এইটার নাম হয়েছে কি? মহাপতঙ্গ। এই গল্পের নাম মহাপতঙ্গ। এই বিমান থেকে এক সময় দুর্ভিক্ষের সময় এই বিমান থেকে কি পড়ে? দুর্ভিক্ষের সময় এই বিমান থেকে খাবার পড়ে। তখন কিছু চড়ুই পাখি থাকে, এই খাবারগুলো খায় মহাপতঙ্গকে তারা ভালোবেসে ফেলে। মহাপতঙ্গ দেখলে খুশি হয়, এই বুঝি মহাপতঙ্গ থেকে খাবার দিবে। দুর্ভিক্ষের সময় বিমান দিয়ে খাবার দেওয়া হতো, তাই তারা মহাপতঙ্গকে ভালোবেসে ফেলে। যখন আবার বিশ্বযুদ্ধ চলে আসে, বিশ্বযুদ্ধের পর একদিন মহাপতঙ্গ দেখে আকাশে উঠছে, তখন এই চড়ুই পাখিরা মহাপতঙ্গ থেকে খাবার আসবে এই আশায় তারা যায়। কিন্তু মুহূর্তের মধ্যে এই মহাপতঙ্গ থেকে এবার খাবার না পড়ে কি পড়ে বলতো? মহাপতঙ্গ থেকে এবার খাবার না পড়ে কি পড়ে? বোম পড়ে, বোম। সেই বোমে চড়ুই পাখি তার সন্তান সন্ততি স্ত্রী সব হারায়, এমনকি বসত বাড়ি অর্থাৎ অন্যের ঘরের কোনায় থাকতো সেটাও হারায়। এবার সে নিঃস্ব হয়ে যায়, একা হয়ে যায়। অসাধারণ অসাধারণ একটা ইয়ে। আর সুজুদি গলবাড়ি, এটাও কিন্তু দেশভাগের ঘটনা। হ্যাঁ, সুজুদি গলবাড়ি কি আছে? 47 দেশভাগ। এই যে জয়গুন হাসু, এরা দেশভাগে বাংলাদেশে একটা ইয়াতে বসবাস করতে থাকে। মোরল গদু, এই জয়গুনের স্বামী থাকে দূরে। মোরল গদু জয়গুনের দিকে কি নজর দেয়? কুনজর দেয়। যখন জয়গুন তার কুনজরে রাজি হয় না, তখন জয়গুনের বাড়িতে ইট মারে। ইট মারে আর প্রচারণা চালায়, জয়গুনের বাড়িতে ভূতে ইট মারে। আসলে ইট মারে কে? মোরলের লোকেরা। আর বলে যে এরা সূর্যের দিকে মুখ করে বাড়ি, তাই সূর্যের দিকে মুখ করে যে বাড়ি থাকে, এই বাড়িতে ভূত প্রেতের আসর বেশি থাকে। পুংটামি করে মোরলে, নাম দেয় ভূত প্রেতের। আরো কাহিনী বড় আছে, কিন্তু আমরা আর বললাম না। এতটুকু। জাল একটা গোয়েন্দা উপন্যাস, পদ্মার পল্লীতে পড়তে পারো। এই শরীয়তপুরের পদ্মার কাহিনী নিয়ে রচিত। কেদার রায় চাঁদের কাহিনী টুকটাক আছে, এসব এগুলো পড়লে হবে, আর পড়া নিষ্প্রয়োজন। আবু ইসহাকের বাড়ি শরীয়তপুরে, এই জন্য এটা একটু বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। শামসুদ্দিন আবুল কালাম, উনি একজন সাহিত্যিক ছিলেন, উনি একজন উপন্যাস ছিলেন। আরেকজন আছে আবুল কালাম শামসুদ্দিন, উনি একজন রাজনীতিবিদ ছিলেন। ভাষা আন্দোলনের সময় ভাষা সৈনিক ছিলেন আবুল কালাম শামসুদ্দিন। 21 ফেব্রুয়ারি গুলি করার কারণে আবুল কালাম শামসুদ্দিন তার মেম্বারশিপ এমপি পর্যন্ত ত্যাগ করে দিয়েছিলেন, পার্লামেন্ট থেকে বের হয়ে এসেছিলেন, এমপি পদ থেকে ত্যাগ করেছিলেন। এত হচ্ছে আবুল কালাম শামসুদ্দিন। এইবারের নাম ছিল আবুল কালাম শামসুদ্দিন, কিন্তু পরবর্তীতে যিনি দেখলেন উনি আবুল কালাম শামসুদ্দিন দুজন হয়ে গেলে সিনিয়রের চাপায় তিনি আর বিখ্যাত হতে পারেন না। পরে তিনি পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে নাম চেঞ্জ করে লিখেছেন শামসুদ্দিন আবুল কালাম। তাহলে একবার আবুল কালাম শামসুদ্দিন, সে ছিল ভাষা সৈনিক, সে ছিল মুক্তিযোদ্ধা, সে ভাষা আন্দোলনের জন্য এমপি গিরি ত্যাগ করেছিলেন। আর এইবার শামসুদ্দিন আবুল কালাম, সে ছিলেন একজন সাহিত্যিক। তার হচ্ছে আলমগীরের উপকথা, কাশবনের কন্যা, এই দুইটা গুরুত্বপূর্ণ। কাঞ্চন মালা, যাই জঙ্গলে বাসর, যাই জঙ্গল সমুদ্রে বাসর, এত কিছু লাগে না। আর এটা বললে হবে পথ জানা নেই, অনেক দিন আসা। ঠিক আছে, এই দুটা বিষয় আছে, অনেক দিন আসার পথ জানা নেই। এই দুটো হচ্ছে শামসুদ্দিন আবুল কালাম, আলমগীরের কথা, কাশবনের কন্যা, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট শামসুদ্দিন আবুল কালামের। আর বেশি কিছু পড়া লাগবে না।